ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন ভণ্ডপীর। ফাইয়াজ এই সদ্য গ্রাজুয়েশন পাস করলো, মাস্টার্স করবে কিনা ভাবছে। বাড়িতে সবাই তাকে মাস্টার্স করে একটি চাকরি করতে বলছে, কিন্তু ফাইয়াজের চাকরি করার কোনো ইচ্ছে নেই। তার ইচ্ছা গোয়েন্দা হওয়ার, ফেলুদার মতো। যদিও সে মনে করে ফেলুদার একটি মুখের যোগ্য হওয়া সম্ভব নয়, তবে ছোটখাটো গোয়েন্দা সে হতেই পারে, এইরকমই তার কনফিডেন্স। তাই সে বাড়িতে একটি শর্তেই মাস্টার্স করতে রাজি হয়েছে, যে তাকে পার্ট টাইম গোয়েন্দার কাজ করতে হবে। বাড়িতে বাধ্য হয়ে রাজি হয়, কারণ ফাইয়াজের মা বাবা জানে যে তারা রাজি না হলে ফাইয়াজ কোনো মতেই মাস্টার্স ডিগ্রি করবে না। ফাইয়াজের প্রথম কেস ফাইয়াজের বন্ধুর কাছ থেকেই আসলো। তার অতি ঘনিষ্ঠ বন্ধু সত্যজিৎ। ফাইয়াজ তাকে সত্য বলে ডাকে। সত্য ফাইয়াজকে ভালোভাবে জানে। ফাইয়াজের গোয়েন্দাগিরির প্রতি তার পাক্কা বিশ্বাস আছে। সত্যর দাদা অমিতের বিয়ে হয়েছে মাত্র ৩ মাস, কিন্তু সমস্যা হলো অমিতের বউ অর্থাৎ সত্যর বৌদি রুমির শরীর নাকি মাঝে মধ্যে ভূত ভর করে। সত্য ভূতে বিশ্বাস করে না, কিন্তু তার বাড়ির লোক করে। সত্যের মনে হয়েছে যে এটা কোনো অন্য একটা সমস্যা, ভূতের সমস্যা নয়, আর এ ব্যাপারে সে ফাইয়াজের সাহায্য চায়। ঘটনাটা শুনে ফাইয়াজ প্রথমেই প্রশ্ন করলো, ভূত আসার লক্ষণ কি? এই উত্তরে সত্য একটি ঘটনা বলল। বাসর রাত্রে দাদা ও বৌদি ক্লান্ত ছিল, তাই তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে প্রায় ২টোর দিকে বৌদি বলে বাথরুম যাব। দাদা বৌদিকে নিয়ে বাথরুমে যায়। বাথরুমে বৌদি প্রবেশ করে। দাদা বাইরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে বাথরুমের দরজা খুললো, কিন্তু বৌদি বেরিয়ে আসছে না। দাদা দুবার দরজায় টোকা মারে, কিন্তু তাতেও বৌদি বেরিয়ে না আসায় দাদা ভাবতে শুরু করে বৌদি হয়তো পড়ে গেছে বা কোনো বিপদ হয়েছে। দরজা খুলে দাদা ভেতরে ঢুকতেই বৌদির এক ভয়ানক মূর্তি দেখতে পায়। বৌদি দাঁড়িয়ে আছে। বৌদির শাড়ির আঁচল খুলে পড়ে আছে। বৌদির চুল এলোমেলো, সারা মুখমণ্ডল ঢাকা আছে চুলে, শুধু চোখ দুটো বাদে। চোখ দুটো লাল, বড় বড়। বৌদি হাতটা তুলে নাকি ইশারা করে বলছে, আয় আয়। দাদা একটু ভীত টাইপের। সে চেঁচিয়ে বাড়ির সবাইকে উঠালো বৌদিকে দেখানোর জন্য। সবাই বাথরুমের কাছে এসেই দেখেছে বৌদি রুমে স্বাভাবিক অবস্থাতেই বাইরে দাঁড়িয়ে আছে। সুন্দর শাড়ির সাজ, সুন্দর চুল গোছানো, আর স্বাভাবিক অবস্থায় কথা বলছে। দাদা তো দেখে অবাক। এই কিছুক্ষণ আগে ভুতুরে রূপে ছিল, এই স্বাভাবিক রূপে এ কি করে সম্ভব? সেই ঘটনার পর আমাদের বাড়ির লোক বৌদির তার মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। ওখানেও নাকি সেই একই অবস্থা। তাকে নাকি ভূতে পেয়েছে, এবং তাকে ভালো করার জন্য নাকি গোলাপি বাবা নামে একজন পীর বাবাকে দেখাচ্ছে। সে নাকি ভূত ঝাড়াতে পারে। সব ঘটনা শুনে ফাইয়াজ শুধু একটা কথাই বলল, আচ্ছা। তারপর ফাইয়াজ বলল, গোলাপি বাবা কোথায় বসে? জবলপুরে। খোঁজ নে ঠিক করে কোন জায়গায় বাবার আস্তানা। আচ্ছা বলে সত্য চলে গেল। পরের দিন সন্ধ্যাবেলা সত্য ফাইয়াজের কাছে এসে গোলাপি পীর বাবার আস্তানার সমস্ত খবর দিল। তেঁতুলতলায় নিজের বাড়িতে একটি রুমে বসে সে। পীর বাবার সঙ্গে সাক্ষাৎ করতে হলে রীতিমতো টাকা দিয়ে নাম লেখাতে হয়। ফাইয়াজ বলল, তো রুমি বৌদি নেক্সট কবে পীর বাবার সঙ্গে দেখা করতে, মানে চিকিৎসা করাতে যাবে জানতে পারবি? 2 দিন পর সত্য খবর নিয়ে এলো যে বৌদি মাসে 2 বার চিকিৎসা করাতে যায়। সামনে পরশু তার আবার যাওয়ার কথা আছে। ফাইয়াজ সত্যকে আগামীকাল পীর বাবার কাছে চিকিৎসা করানোর জন্য তার নাম লেখাতে বলল। এ শুনে সত্য অবাক হয়ে বলল, তোর আবার কি হলো? কিচ্ছু হয়নি, শুধু পীর বাবাকে একবার দেখতে হবে আর তার ভূত ছাড়ানোর পদ্ধতিটা জানতে হবে। কালকেই যাবি? হ্যাঁ, কালকেই যেতে হবে। ওকে, আমি নাম লিখে দেবো তোর। তোকেও আমার সঙ্গে যেতে হবে। আমাকেও যেতে হবে?
হ্যাঁ, আচ্ছা যাবো তাহলে। পরের দিন ফাইয়াজ ও সত্যজিৎ বেরিয়ে পড়ল পীর বাবার আস্তানায়। ভালোই ভিড়। ফাইয়াজের নাম 25 নম্বরে আছে। ফাইয়াজ চুপচাপ বসে চারিদিক নজরদারি করছে। অদ্ভুতভাবে সে লক্ষ্য করলো যে রোগীদের 80% মহিলা, এবং ফাইয়াজ এটাও লক্ষ্য করলো যে গড়ে 30 মিনিট করে সবাইকে দিচ্ছে। কিন্তু মহিলা বা মেয়ে যদি সুন্দরী হয় তাহলে সেটা 8 ঘন্টা থেকে 45 মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টাও হচ্ছে। ফাইয়াজের পালা এলো। ফাইয়াজ ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে সে দেখতে পেল এক যুবক, তার বয়স খুব বড়জোর 35 হবে। তিনিই পীর বাবা। পীর বাবার চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, গালে বর্তমান যুগের ছোট ছোট স্টাইলিশ দাড়ি, মাথায় সবুজ পাগড়ি, পরনে গোলাপি পাঞ্জাবি। পীর বাবাকে রীতিমতো বলিউডের নায়ক মনে হচ্ছে। ফাইয়াজ পীর বাবার সামনে গিয়ে বসলো। একটি ভুল ভাল মন গড়া ভূতের গল্প বলল। পীর বাবা জানালো তাকে নাকি ভূতে পেয়েছে। ফাইয়াজ শুনে মনে মনে হাসলো, কিন্তু প্রকাশ করলো না। বাবা কিছু ঝাড়ফুঁক করে, তারপর একটি মিনারেল ওয়াটারের বোতল নিয়ে তাতে কিছু মনে মনে পড়ে ফু দিয়ে দিল। পীর বাবার ভিজিট 300 টাকা। ফাইয়াজ সেটা দিয়ে বেরিয়ে এলো। পীর বাবার আস্তানা থেকে বেরিয়েই ফাইয়াজ জলটাকে ফেলে দিল। সত্য ফাইয়াজকে জিজ্ঞাসা করলো, কি বুঝলি? পরে সব বলবো বলে ফাইয়াজ চুপচাপ কিছু ভাবতে ভাবতে বাড়ি চলে গেল। রাত তখন 10টা। ফাইয়াজ পকেট থেকে ফোন বার করে সত্যকে ফোন করলো। হ্যালো সত্য, কাল সকালে তুই তোর বৌদির বাড়ি গিয়ে বৌদিকে পীর বাবার কাছে নিয়ে আসবি। তার সঙ্গে তোর দাদাকেও নিয়ে আসবি, কিন্তু তোর দাদাকে একাই আসতে বলবি। তোর বৌদি যেন জানতেও না পারে যে তোর দাদা এসেছে তোর সঙ্গে। তোর দাদাকে অন্য কোথাও গা ঢাকা দিয়ে থাকতে বলবি। আচ্ছা ঠিক আছে বলে সত্য ফোনটা রেখে দিল। সত্যর পুরো বিশ্বাস আছে ফাইয়াজের উপর। সত্যজিৎ পরের দিন তার দাদাকে পীর বাবার আস্তানায় কাছে যেতে বলল, কিন্তু লুকিয়ে থাকতে বলল। পরের দিন ভোর ভোর সত্য পৌঁছে গেল বৌদির বাড়ি। বৌদির কাছে গিয়ে বলল, বৌদি কেমন আছো? ভালো আছি, বৌদি হাসি মুখে উত্তর দিল। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার পীর বাবার কাছে কবে অ্যাপয়েন্টমেন্ট আছে? আজকেই। তাই? এ তো দারুণ খবর। কেন? না, আমার ওদিকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। যদি তুমি বলো তো তোমাকে আমি আজ পীর বাবার কাছে নিয়ে যাই। আনন্দের সুরে সত্য বলল, তুমি যাবে? বৌদি একটু অস্বস্তি মাখা উত্তর। না না বৌদি, আজ আমি তোমাকে নিয়ে যাব, একটু আবদারের সুরে বলল। বৌদি রুমির অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হলো। যাকে এক কথা বলে নিম রাজি। সত্যজিৎ সঠিক সময়ে বৌদিকে নিয়ে পৌঁছে গেল আস্তানায়। কিছুক্ষণ পরে ফাইয়াজ এসে চুপ করে বসে পড়ল সত্যের পাশে। পাশে বসেই সত্যের পকেটে কি একটা ভরে দিল আর মাথা নেড়ে ইশারা করে কথা বলতে মানা করলো। সত্যজিৎ পকেটে হাত ভরে কাগজ খুঁজে পেল। বার করে চুপ করে কাগজটি দেখল। উর্দু ভাষায় লেখা আছে, এটি বৌদির ভ্যানিটি ব্যাগে ভরে দে। আরেকবার পকেটে হাত দিয়ে কিছু খুঁজে পেল, সেটি বার করে চুপ করে সে বৌদির ভ্যানিটি ব্যাগে ভরে দিল। বৌদির ডাক এলো কিছুক্ষণ পরেই। লাইনের নাম অনেক ছিল, কিন্তু আশ্চর্যভাবে রুমির ডাক আগেই চলে এলো। রুমি দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমি বৌদি ভেতরে ঢুকতেই ফাইয়াজ সত্যকে ডেকে আনলো। বাইরে দাঁড়িয়ে ছিল অমিত। তিনজন একসঙ্গে হতেই পকেট থেকে ফাইয়াজ বার করলো একটি ছোট্ট রেডিও। সেটি সে অন করলো, আর অন করতেই শুনতে পেল কিছু কথা, কিছু শব্দ। অনেকদিন পর এলে, কাছে এসো রুমি, ভন্ডার গলার স্বর। চুক চুক, আহ আহ শব্দ, লাগছে, আস্তে, ধীরে ধীরে। রুমির গলার স্বর। রুমির গলার স্বর স্পষ্ট বোঝা যাচ্ছে। সত্যজিতের হাত দিয়ে ফাইয়াজ মাইক্রোফোনটি রুমির ব্যাগে ভরে দেয়। ফাইয়াজ, অমিত ও সত্যজিৎ ছুটে গেল ভণ্ডপীরের আস্তানার দরজার দিকে। ভণ্ডপীরের কম্পাউন্ডার ফাইয়াজকে আটকানোর চেষ্টা করলো।
ফাইয়াজ এক ঘুষি দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। সজোরে দরজায় লাথি দিয়ে খুলে তার ভেতর প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করেই ভণ্ড পীর আর রুমিকে এক অস্বস্তিকর অবস্থায় দেখতে পেল। রুমি বৌদি কোন রকমে নিজের কাপড় গুটিয়ে নিল। ভণ্ড পীর চেঁচামেচি করতে শুরু করলো, হু আর ইউ, গেট আউট ফ্রম হিয়ার। ফাইয়াজ বাস্টার্ড বলে এক ঘুষি দিল ভণ্ডর নাকে। ভণ্ড পীর মাটিতে গিয়ে পড়ল। ততক্ষণে বাইরের লোকের মধ্যে হুলুস থুলুস পড়ে গেছে। সবাই চলে এসেছে রুমের ভেতরে। ভণ্ড পীর আর রুমির অবস্থা দেখে সবাই ছি ছি শুরু করতে লাগলো। অমিতের চোখে মুখে রাগে, লজ্জায়, ঘৃণায় লাল হয়ে উঠল। ফাইয়াজ, অমিত ও সত্য বেরিয়ে এলো রুম থেকে। তারা সোজা রুমিকে নিয়ে অমিতের শ্বশুর বাড়ি পৌঁছালো। অমিত রুমির হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একদম শ্বশুরের পায়ে নিয়ে গিয়ে ফেললো। তারপর রাগী স্বরে বলল, ফাইয়াজ, শুরু করো। আপনার মেয়েকে কোনো ভূতে পায়নি। আপনার মেয়ে ভণ্ড পীরের সঙ্গে নোংরা সম্পর্কে জড়িত। আর ওই ভণ্ড পীরের পরামর্শেই অমিতের বাড়িতে রাতে আপনার মেয়ে ভূতের নাটক করে, যাতে তাকে ওখানে থাকতে না হয়, যাতে তাকে ওই ভণ্ড পীরের কাছে নিয়ে যাওয়া হয়, যাতে বিয়ের পরেও ভণ্ড পীরের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তাই এই নিন আপনার মেয়ের কর্মকাণ্ডের সাউন্ড রেকর্ডিং। ফাইয়াজ এক নিঃশ্বাসে সব বলে ফেলল আর সাউন্ড রেকর্ডারটা রুমির বাবার দিকে এগিয়ে। রুমির বাবা মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকলো। পরের দিন পেপারে খবর ছাপানো হলো, ভণ্ড পীরকে হাতে নাতে নোংরা কাজে ধরলেন গোয়েন্দা ফাইয়াজ। ফাইয়াজের বাবা মা সেটা পড়ে খুব খুশি হলেন। ফাইয়াজও খুশি তার প্রথম গোয়েন্দা কাজ সফলভাবে সম্পন্ন করে। অমিত আর সত্যজিৎ পরের দিন একটা গিফট নিয়ে হাজির হলো গোয়েন্দা ফাইয়াজের কাছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।